উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাবার পর দেশের রাজনীতি -2 বাস্তবায়নের দিকে যাচ্ছে বলে গুঞ্জন ওঠে নানা মহলে। তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি কোনোভাবেই সম্ভব নয় বলছে বিএনপি। অবশ্য বিশ্লেষকদের কেউ কেউ রাজনীতিতে -2 এর আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে চান না। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার, দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটি যেন দেশের রাজনীতিতে ফিরতে না পারে তা নিশ্চিত করার দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে দণ্ড বাতিল হলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুঞ্জন ওঠে বাংলাদেশের রাজনীতি কি বহুল আলোচিত -2 বাস্তবায়নের দিকে যাচ্ছে? যে চেষ্টা করা হয়েছিল 1-11-এর সময় তা কি 24-এর রক্তঝরা আন্দোলনের পর কৌশলে কার্যকর হচ্ছে? বিএনপি বলছে গুঞ্জন এবং বাস্তবতা ভিন্ন। কোনো ফর্মুলা বাংলাদেশে বাস্তবায়ন আর সম্ভব নয় বলেই মনে করেন দলটির নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির অনেকেই। -2 কথা যারা বলে এগুলো তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 1-11 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। তবে আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে চান না রাজনৈতিক বিশ্লেষক মাইনুল হাসান খান। তিনি বলছেন সরকার না চাইলেও পরাশক্তি মাইনাসের চেষ্টা চালাতেই পারে। প্রফেসর ইউনূসের -2, -3 এইসবের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। কিছুটা আমেরিকার সম্পর্ক আছে, কিছুটা চাইনিজ সম্পর্ক আছে, আর ভারতীয় সম্পর্কটা তো ভিতর থেকে সাংঘাতিক। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট, রাজনীতিতে কোনো -2 ফর্মুলা বাস্তবায়নের পরিকল্পনা এই সরকারের নেই বলেই জানিয়েছেন তিনি। বেশি রিফর্ম চাচ্ছি না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ায় -2 স্বপ্ন দেখে লাভ হবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। এদিকে ৭১-এ জামায়াতের ভূমিকা নিয়ে বাকযুদ্ধ হলেও দলটির সাথে বিএনপির দূরত্ব বাড়েনি বলে মনে করেন নেতারা। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ১/১১-র পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে আলোচিত শব্দ -2। দুই প্রধান দলের শীর্ষ নেতাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয় তখন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার ভারতে যাওয়া ও চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের লন্ডনে যাওয়ার পর থেকে আবারও আলোচনায় -2 প্রসঙ্গ। তবে -2 স্বপ্ন দেখে লাভ নেই বলছেন বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিরাজনীতিকরণের চেষ্টা সফল হবে না। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব বলেন, দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন। আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। এর আগে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় জামায়াতকে বিতর্কিত বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। ছাত্র জনতার আন্দোলনে জামায়াতের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমাগারে জুলাইয়ে নিহত 6 জনের শনাক্ত না হওয়া মরদেহের সন্ধান পেয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে 5 জনের এবং উপর থেকে নিচে পড়ে 1 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 6টি মরদেহই অভ্যুত্থানের দাবি করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে আবারও ময়নাতদন্তের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেলের সংবাদ সম্মেলনে তিনি বলেন, মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ সেল কাজ করছে। এ সময় অভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে গণ অভ্যুত্থান বিষয়ক সেলের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। বলেন, মরদেহগুলোর ডিএনএ ও মরদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি। আমরা গণ অভ্যুত্থান সেলের পক্ষ থেকে জানাচ্ছি, উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে হত্যা মামলার আসামি সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মহিবুল্লাহকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সাথে পলাতক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এদিকে শাহ আলমকে পালানোর সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরার পূর্ব থানার ওসির দায়িত্বে ছিলেন শাহ আলম। ওই সময় উত্তরা এলাকায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় 5 আগস্টের পর উত্তরা পূর্ব থানার সাবেক ওসির বিরুদ্ধে ওই থানাতেই হত্যা মামলা হয়। তাকে বদলি করা হয় কুষ্টিয়ায়। বুধবার কুষ্টিয়া থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানার দল। বৃহস্পতিবার দুপুরে আদালতে নেওয়ার সময় পালিয়ে যান সাবেক এই ওসি। এ ঘটনায় বরখাস্ত হন এসআই সাজ্জাদ। সাবেক ওসি পালানোর খবরে বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে বিক্ষোভ করে ছাত্র জনতা। শাহ আলমকে পালানোর সুযোগ দেওয়া হয়েছে অভিযোগ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও তাকে গ্রেপ্তারে 3 দিন সময় বেঁধে দেন তারা। থানা হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। এই নাটক দেখিয়ে এক খুনি আর এক খুনিকে সহযোগিতা করেছে। সেখানে উপস্থিত হয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ পলাতক শাহ আলমকে গ্রেপ্তারের আশ্বাস দেন উত্তরা জোনের ডিসি। আপনাদের যে দাবি, সেই দাবি পূরণের জন্য আমরা সর্বোচ্চ আমাদের যে চেষ্টা, সেটা আমাদের কোনো ঘাটতি আমাদের থাকবে না, আমরা কথা দিলাম আপনাদেরকে। এবং এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। শুক্রবার সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার চৌরঙ্গীতে শুরু হওয়া এই সংঘর্ষ চলে রাত 10টা পর্যন্ত। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সন্ধ্যায় মেজবার এক সমর্থক ক্যালেন্ডার বিতরণ করছিল। এ সময় সেলিমের কয়েকজন সমর্থক ক্যালেন্ডার বিতরণকারীকে মারধর করে। এই নিয়ে উভয় পক্ষের কয়েক হাজার সমর্থক চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের 25 জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জে একটি মারামারি মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তারের পর শ্রীনগর থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির নেতাকর্মী সহ এলাকাবাসী। শুক্রবার রাত 10টার দিকে থানায় এসে শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুলকে পুলিশ হেফাজত থেকে নিয়ে যায় তারা। পুলিশ জানায়, একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি তরিকুলকে শুক্রবার গ্রেপ্তার করে
শ্রীনগর থানায় নেওয়া হয়। তার গ্রেপ্তারের খবর পেয়ে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী থানায় এসে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। পুলিশ এতে অসম্মতি জানালে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে আসামি তরিকুলকে পুলিশের কাছ থেকে তারা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। ছিনতাইকারী চাঁদাবাজ নির্মূলে ৭২ ঘণ্টার মধ্যে যৌথ বাহিনীর অভিযান সহ ৩ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে মোহাম্মদপুরের সাধারণ মানুষ। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে জুমার নামাজ শেষে এই সমাবেশ হয়। এ সময় বিক্ষোভকারীরা জানান, ৫ অগাস্টের পর থেকে মোহাম্মদপুরে ছিনতাইকারী চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। রাস্তায় প্রকাশ্যে ছিনতাই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছিনতাই চাঁদাবাজি বন্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। ৭২ ঘণ্টার মধ্যে যৌথ বাহিনীর অভিযান দাবি করে তারা বলেন, তা না হলে আবারও মোহাম্মদপুর ও আদাবর থানা ঘেরাও হবে। স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিট পুলিশিং ও পুলিশের টহল বাড়ানোর দাবিও জানান তারা। পরে মিছিল নিয়ে মোহাম্মদপুর থানার সামনে যায় শিক্ষার্থীরা, তবে গেট বন্ধ থাকায় সেখানেই শেষ হয় কর্মসূচি। মোহাম্মদপুরে ওপেন ছিনতাই হয়, ওপেন ডাকাতি হয়। ৩ রাস্তার মোড়টা সন্ধ্যার পর একটা কিশোর গ্যাংয়ের আখড়া হয়ে যায়। এই রাহাজানির বিরুদ্ধে আমরা বারবার ওনাদের সাথে মিটিং করছি, ওনারা কোনোভাবেই ছাত্র জনতার সাথে একসাথে হয়ে কথা বলে না। ৭২ ঘন্টার মধ্যে ছিনতাইকারী চাঁদাবাজি বন্ধে যৌথ অভিযান চালাতে হবে। যুক্তরাজ্যে ফ্ল্যাটকাণ্ডে বিতর্কিত মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে দেশটির সরকার। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদে কাকে দায়িত্ব দেওয়া যায় সেজন্য সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম চিন্তা করছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে কোনো বিনিময় মূল্য ছাড়াই টিউলিপকে লন্ডনের কিংস ক্রস এলাকায় ফ্ল্যাট দেন আব্দুল মোতালিফ নামে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী। তবে এই বিষয়ক অভিযোগ সত্য নয় বলে দাবি করে তদন্তের আহ্বান জানান টিউলিপ সিদ্দিক। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। মাল্টায় ২ দফা নাগরিকত্ব চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক। ফাঁস হওয়া নথির বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ থাকায় ২০১৩ ও ২০১৫ সালে ২ দফায় মাল্টার নাগরিকত্ব পেতে ব্যর্থ হন শাহিন সিদ্দিক। ২০১৫ সালে তারিক ও শাহিনের মেয়ে বুশরা সিদ্দিকের নাগরিকত্বের আবেদনও খারিজ করে মাল্টা সরকার। শাহিন সিদ্দিক প্রচ্ছায়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারপারসন ছিলেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ উঠেছিল গণমাধ্যমে। শাহিন সিদ্দিকের আরেক পরিচয়, তিনি যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চাচি। টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। তাবলিগ জামাতে মাওলানা সাদের অনুসারীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুবায়েরপন্থীরা। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের হয়। এর আগে হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে হামলার দায়ে সাদপন্থীদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। একই সাথে টঙ্গীতে প্রাণহানিতে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত বিচারের দাবি জানান তারা। বলেন, হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সাদপন্থীদের কোনো কার্যক্রম করতে দেয়া হবে না। ৩১শে জানুয়ারি থেকে ইজতেমার ঘোষণা দেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। সাদপন্থীদের কোনো ইজতেমা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ মিছিল থেকে। তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানী আর মাইজবান্ডারির মতো
কাকরাইলের ইজতেমার ময়দানকে ব্যবহার করবা আর একদিনের জন্য দেওয়া হবে। এবার আর কোনো আপোষের জন্য না, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মসজিদে শুধু একমাত্র ওলামায়ে তত্ত্বাবধানে তাকলিফ চলবে, আর কোন তাকলিফ চলতে দেওয়া হবে না। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিরের অস্বাভাবিক মৃত্যুর খবরে হতাবাক হয়েছেন অনেকেই। পরিবার ও পুলিশের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলা হলেও প্রকৃত কারণ বের করার দাবি জানিয়েছেন সচেতন মহল। আর পুলিশ বলছে ঘটনা তদন্তে করা হয়েছে কমিটি। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আলমিনের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি 2 বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন, সেখান থেকেই আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। ঘটনাস্থলে উদ্ধার হওয়া কিছু ওষুধ দেখে চিকিৎসকরাও জানান যেগুলো ব্যবহার করা হয় বিষণ্ণতা ও মানসিক রোগের জন্য। আমরা কিছু ওষুধ, যেটা অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগ ওখানে পাই আর কি, কিছু মেডিসিন যেটি অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ডিপ্রেশনের জন্য, সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য। তবে মানসিক অসুস্থতা নিয়ে কিভাবে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনরা। একই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। যে ব্যক্তিটি দীর্ঘ 2 বছর যাবৎ ডিপ্রেশনে ভুগতেছেন, তাকে কি করে একটি থানার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে? কর্মকর্তাকে একটি গুরুত্ব দায়িত্ব দিলে তার শারীরিক মানসিক দিকগুলো বিবেচনা করেই তাকে পাঠানো উচিত। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা পুলিশেরও, তবে তার অসুখের বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে দাবি পুলিশ সুপারের। একই সাথে বিষয়টি অনুসন্ধানে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি। একটা অপমৃত্যু মামলা রুজু করেছি, ওনার ভাই দায়ের করেছেন। আর এর বাইরে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমি 3 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি করে দিয়েছি, যে এই বিষয়টা পুরোটা করার জন্য, যে আসলে কি ঘটনা কি, এটা আমরা আমাদের বিভাগীয়ভাবে আমরা দেখতেছি। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন কর্মক্ষেত্রের পরিবেশ, কাজের চাপ, ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যা থেকে তৈরি হয় বিষণ্ণতা, যেখান থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। 9টি লক্ষণের মধ্যে 5টি যদি দেখা দেয় এবং 14 দিনের বেশি সে যদি মনমরা হয়ে বসে থাকে, কাজকর্ম বাদ দিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এবং এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বরিশালের মুলাদি উপজেলার কাঁচিচর এলাকার বাড়িতে 2 মেয়ে ও তার স্ত্রী থাকতেন, তবে জাজিরায় যাতায়াত ছিল তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েক দফা সময় পেছানোর পর অবশেষে আগামী জুন মাস থেকে শতভাগ পানি সরবরাহে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডাল জুড়ি প্রকল্প। গেল ডিসেম্বরে পরীক্ষামূলক চালু করা প্রকল্পটি চূড়ান্ত উৎপাদনে গেলে 10,000 গ্রাহকের পাশাপাশি পানি সরবরাহ হবে বিভিন্ন কলকারখানায়। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার মাঝে ভান্ডালঝুড়ি পাহাড়ি এলাকা। নদীর তীর ও পাহাড়ের পাদদেশে 41.26 একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ভান্ডালঝুড়ি পানি শোধনাগার। 2016 সালে প্রকল্পটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 1036 কোটি টাকা। 2020 সালের সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি জটিলতায় তা শুরু হয় 2019 সালের সেপ্টেম্বরে। নির্মাণ শেষে গেল ডিসেম্বরে এটি পরীক্ষামূলকভাবে চালু করে ওয়াসা। আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুসারে আমরা সবগুলো পানি আমরা দিয়েছি। আমাদের গ্রাহক পর্যায়ে যে কোনো জায়গায় সরবরাহ লাইনগুলো চালু হলে এখন পানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আশপাশের বিভিন্ন কলকারখানার পাশাপাশি অন্তত 10,000 গ্রাহককে সরবরাহ করা হবে পানি। আগামী জুনের মধ্যেই শতভাগ চালুর আশা কর্মকর্তাদের। প্রতিদিন আপনার 6 কোটি লিটার করে পানি আমরা পরিশোধন করছি, পরিশোধন করে সাপ্লায়ার আমরা উপযুক্ত করে তৈরি করছি। কর্ণফুলী নদীর বামতলী যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সিওফেল, কাফকো, সিইপিজেড, কোরিয়ান ইপিজেড, বোয়ালখালী, কর্ণফুলী এবং আনোয়ারা এবং পটিয়ার যে উপজেলার যে গ্রাহকগণ আছেন, তো ওনাদেরকে আমরা ওনাদের মাঝে পানিটা বিতরণ করব। 2023 সালের জুন পর্যন্ত প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় 1995 কোটি 15 লাখ টাকা। এর মধ্যে 1150 কোটি 65 লাখ টাকা বাংলাদেশ সরকার, 824 কোটি 50 লাখ কোরিয়ান এক্সিম ব্যাংক এবং 20 কোটি টাকা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
চট্টগ্রাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিড়ম্বনা বাড়িয়েছে ই টিকিট ব্যবস্থা। দর্শনার্থীদের অভিযোগ, প্রথমবারের মতো চালু হলেও সার্ভার কাজ না করায় প্রবেশে হয়রানির শিকার হতে হচ্ছে। অতিরিক্ত ভিড়ে সাময়িক সমস্যা হলেও সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারই প্রথম চালু করা হলো ডিজিটাল টিকিট ব্যবস্থা। অনলাইনে কিংবা মোবাইলে টিকিট করে কাউন্টারে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করতে হবে। কিন্তু এমন পদ্ধতিতে সুবিধার চেয়ে ভোগান্তি বেড়েছে বেশি। দর্শনার্থীদের অভিযোগ, সবাই ডিজিটাল পদ্ধতিতে এখনও অভ্যস্ত না। পাশাপাশি সার্ভার নষ্ট হওয়ায় স্ক্যান করা যাচ্ছে না। রয়েছে মোবাইল নেটওয়ার্কেরও সমস্যা। কিউআর কোডটা ডাউনলোড করতে পারছে না, অনেক মানুষ হওয়াতে নেটের সাপোর্ট হচ্ছে না। আর যেটা দেখা যাচ্ছে যে কাউন্টার বোধহয় হাতে গোনা কয়েকটা, টিকেটের কাউন্টার একটা, তারপরে হচ্ছে হাজার হাজার মানুষগুলো একটা কাউন্টারে, অনেক ভিড়াভিড়, অনেক কষ্ট। আর মুরব্বীদের জন্য আরো কষ্ট হয়ে যাচ্ছে। সেফটি একদমই নাই। তার উপরে যে মানে স্ক্যানার সিস্টেম করছে, সার্ভার টোটালি ডাউন, অ্যাপস নামায় কোনো লাভ হইতেছে না। তো কাউন্টারটা বেশি করলে ভালো হয়। প্রথমবার হওয়ায় একটু সমস্যা হচ্ছে বলে দাবি ইজারাদারদের। ছুটির দিনে চাপ বেশি থাকায় বুথ সংখ্যা বাড়ানোর আশ্বাস তাদের। আগামীতে যাতে এটা না হয় সেটার জন্য কি কি করা যেতে পারে তা আমরা সেটার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং আশা করছি যে যেহেতু আজকে একটা শুক্রবার এবং এই শুক্রবারেই সংখ্যাটা খুব বেশি হয় দর্শনার্থী, আগামী শুক্রবারের আগেই আমাদের এমন কিছু ব্যবস্থাপনা আমরা করে ফেলবো যাতে করে এই ধরনের কোনো রকমের কমপ্লেন আর করার সুযোগ না থাকে। মাসব্যাপী বাণিজ্য মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিনে রাত 10টা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরের জেলাগুলোতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সকাল 6টায় 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, গতকাল এবং আজকে দুদিনই সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কয়দিন ধরেই, পরিস্থিতি কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, উত্তরের শীতপ্রবণ জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে কিন্তু গত 3 দিন ধরেই মৃদু থেকে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা দেখেছি গতকালকে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল, তাপমাত্রা 6 থেকে 8-এর মধ্যে ছিল। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ছিল। মৃদু শৈত্যপ্রবাহ আজকেও কিন্তু সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বনিম্ন তাপমাত্রা প্রাথমিকভাবে রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা যদি 8 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে সেটি মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। তো আমরা এর প্রভাবে দেখছি আসলে প্রতিদিন বিকেলের পর থেকে ঘন কুয়াশা এবং উত্তরের হিমশীতল বাতাস থাকে, রাতভর ঘন কুয়াশা থাকে। পরদিন সকাল 8টা পর্যন্ত কিন্তু আমরা সেই কুয়াশা দেখতে পাই। এরপর সূর্য উঠে গেলেই কিন্তু দিনের তাপমাত্রাটা বেশি, দিনের তাপমাত্রা 22 থেকে 23, 24 এর মধ্যে কিন্তু উঠানামা করছে। তো আমরা আসলে মূলত দেখছি শৈত্যপ্রবাহ প্রতিদিন বিকেল থেকে শুরু হয়ে যায়, রাতে থাকে। পরদিন সকাল 8টা-9টা নাগাদ কনকনে শীত অনুভূত হয়, হাড় কাঁপানো শীত আমরা যা বলি। তো এতে কিন্তু আসলে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা সকাল সকাল কাজে যোগ দেন, তাদের কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। পঞ্চগড়ে 20,000-এর বেশি পাথর শ্রমিক রয়েছে, বালু শ্রমিক রয়েছে। তারা কিন্তু এই সকালবেলায় নদীতে হাঁটু জলে নেমে তারা পাথর সংগ্রহ করে, বালু সংগ্রহ করে। এর বাইরে রয়েছে অসংখ্য চা শ্রমিক, রয়েছে কৃষি শ্রমিক, তারা কিন্তু আসলে সকালবেলায় কাজে যোগ দেন। আমরা দেখেছি যে এই সময়ে শীতের কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষের একটা দুর্ভোগ, বিশেষ করে যারা রিক্সা ভ্যান চালক রয়েছেন তাদেরও কিন্তু দৈনন্দিন যে আয়, সেই আয় কমে গেছে। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফরিদপুর সদরে ওবায়দুর খান নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাত 9টার দিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলের তেল নিতে সদরের কানাইপুরে একটি পাম্পে যায় ওবায়দুর। এ সময় খায়রুজ্জামান খাজার নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল তাকে তুলে নিয়ে ফরিদপুর জুট ফাইবার্সের পেছনে নির্যাতন চালায়। এ সময় তার 2 চোখে লোহার পেরেক দিয়ে খুঁচিয়ে আঘাত করা সহ
বাম পা ভেঙে ফেলে তারা। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি দেখে ঢাকায় নেয়ার পথে পদ্মা সেতু এলাকায় তার মৃত্যু হয়। পূর্বশত্রুতার জেরে তার উপর হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওষুধ, মোবাইলে কথা বলা সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে মানুষের। নিত্যপণ্যের বাড়তি দাম আর নতুন করের কারণে চাপে পড়ার শঙ্কায় তারা। অর্থনীতিবিদরাও বলছেন সব শ্রেণীর মানুষের উপরই প্রভাব ফেলবে সরকারের এই সিদ্ধান্ত। ব্যবসায়ীদের রেস্টুরেন্ট বন্ধের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করেছে সরকার, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। ওষুধে কর 2.4% থেকে 3% করা হয়েছে। মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক বেড়েছে 3%। বিভিন্ন ফল, ফলের রস, সাবান, ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% করা হয়েছে। এমনিতেই চালসহ বেশ কিছু নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তি আছে। কর বৃদ্ধিতে আরও চাপে পড়ার শঙ্কায় সাধারণ মানুষ। করার ফলে একটু প্রভাব পড়বে, একটু না বাড়ানো উচিত আর কি। মনে করি যদি না বাড়ায়, যদি একটু এভাবে রাখা যায়, স্থিতিশীল রাখা যায়, তাহলে সবার জন্য ভালো হবে। আমাদের কি হবে না হবে তারাই ব্যাখ্যা দিক, আমরা ভালো থাকবো না মন্দ থাকবো ওরাই দিক, কারণ এখন তো সবকিছু দায় দায়িত্ব বর্তমান সরকারের। মূল্যস্ফীতি এখনও 10% বেশি। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। মানুষের সেন্টিমেন্ট হবে তো এই বিষয়টা নিয়ে, মানুষের খানার উপর যখন 5% বাড়াই দিয়েছে ভ্যাট ট্যাক্স। সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে অর্থনীতি। এই অবস্থায় বাড়তি করের খরচ ভোক্তাদের জন্য বড় বোঝা হবে বলছেন অর্থনীতিবিদরা। এখন চাল, ডাল, নুনের বাইরেও মানুষ অনেক কিছু ক্রয় করেন। মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, সুতরাং যেগুলোর উপরে সম্পূরক শুল্ক, ভ্যাট, আবগারি শুল্ক ইত্যাদি বসানো হয়েছে, সেগুলি কিন্তু কেবলমাত্র যে প্রান্তিক, উপান্তিক এবং স্থির আয়ের মানুষের উপর পড়বে তা না, এটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের উপরেও বাড়তি চাপ সৃষ্টি করবে। সংশ্লিষ্টরা বলছেন IMF এর $470 কোটি ঋণের শর্ত পূরণে অর্থ বছরের মাঝে কর বৃদ্ধির এ সিদ্ধান্ত। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে গোখাদ্য হিসেবে আসা ভারতের নিম্নমানের চিনি ও কাপড়ের রং সাদা করার হাইড্রোজ দিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। কৃষক থেকে ব্যবসায়ী যে যার মতো করে গুড় তৈরি করে বাজারজাত করছেন। বিভিন্ন উপজেলায় অনেকটা প্রকাশ্যেই ভেজাল গুড় তৈরি হলেও ঠেকাতে নেই কোনো নজরদারি। গুড় তৈরির জন্য জাল দেওয়া হচ্ছে খেজুরের রসে। কিছুটা গরম হলেই তাতে মিশিয়ে দেওয়া হচ্ছে ভারত থেকে আনা নিম্নমানের টিনজাত চিনি। ঘনত্ব বাড়াতে দেওয়া হচ্ছে ডালডা আর আটা। দেখতে আকর্ষণীয় করতে ব্যবহার হচ্ছে হাইড্রোজ ও রং। এভাবেই গুড় তৈরি হচ্ছে রাজশাহীর বানেশ্বরে। 150 হাইড্রোজ, ডালডা হইলে 150, চুন ফিটকিরি। শুধু বানেশ্বর নয়, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা উপজেলার অনেক কৃষিবাড়ি ও আড়তে চলছে এমন ভেজাল গুড় তৈরির কারবার। এতে দেদারে ব্যবহার হচ্ছে গোখাদ্যের নামে আসা ভারতীয় চিনি। প্রশাসনের নাকের ডগায় ভারত থেকে আসা এই ধরনের চিনি থেকে তৈরি হচ্ছে নিম্নমানের গুড়। যদিও প্রশাসন বলছেন এ বিষয়ে তারা কিছুই জানেন না, তবে এখানে এটি অনেকটাই ওপেন সিক্রেটের মতো। নজরদারি না থাকায় ভেজাল গুড় তৈরি বাজারজাত করতে কোনো সমস্যাই হয় না কারিগর ব্যবসায়ীদের। গৃহস্থ নিয়ে যায়, ব্যবসায়িক নিয়ে যেতে পারে। এরকম কি হয় এটা দিয়ে গুড় হয়। ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত হাইড্রোজ মারাত্মক ক্ষতিকর মানবদেহের জন্য। 10টা গুড়ের নমুনা সংগ্রহ করেছিলাম, সেটাতে আসলে গুড়টা কতটুকু নিরাপদ। তো আমরা যে ব্যাপারটা দেখেছিলাম সেটা হলো যে আমরা তাদের গুড়টা আসলে স্বাস্থ্যসম্মত পাইনি। যে হাইড্রোজ সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ক্ষতিকর। দুইটা আমাদের ভয়, একটা হচ্ছে ক্যান্সার এবং একটা হচ্ছে কিডনির সমস্যা। দুটোই খুব ভয়ঙ্কর, আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে জনস্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। তবে ভেজাল গুড়ের কারবারের বিষয়ে তথ্য নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে। কৃষকরা কিন্তু এখনো ওই ম্যাল প্র্যাকটিসটা কৃষক পর্যায়ে নাই। যারা ব্যবসায়ী পর্যায়ে আছে হয়তো বহুল হতে পারে, কৃষক পর্যায়ে কৃষকের কাছ থেকে যে গুড়টা উৎপাদন হচ্ছে সেটি কিন্তু নির্ভেজাল। শীত মৌসুমে রাজশাহীতে খেজুর গুড়ের ব্যবসা হয় অন্তত 150 কোটি টাকার। তবে এখন ভেজালের ভিড়ে আসল চেনাই দায়ী হয়ে পড়েছে।
মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, ভেজাল গুড়ের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি কি তো কারোই অজানা নয়, কিন্তু এখন পর্যন্ত এই তৎপরতা ঠেকানোর জন্য কোনো উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? দেখুন, রাজশাহী অঞ্চলে প্রায় এই খেজুরের গুড়, বিশেষ করে শীত মৌসুমে খেজুরের গুড় উৎপাদনের সাথে সম্পৃক্ত আছে প্রায় 30,000 কৃষক পরিবার। এবং এখানে যে ভারত থেকে চিনি আসে বা নিম্নমানের যে টিনজাত চিনি আসছে, এটা অনেকটা ওপেন সিক্রেট এই কারণে যে এটি এখানে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বানেশ্বর থেকে শুরু করে রাজশাহী যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে সেইখানে কিন্তু বিভিন্ন মোকাম রয়েছে, আড়ত রয়েছে, সেখানে মজুত করা হচ্ছে এই চিনি, যে নিম্নমানের যে চিনিগুলো রয়েছে এই চিনি ড্রামগুলো মজুত করা হচ্ছে। সেখান থেকে বিভিন্ন কৃষক বা ব্যবসায়ী তারা কিন্তু সেখান থেকে নিয়ে যাচ্ছেন। এটি কিন্তু একদম খোলামেলা দিনের বেলাতেই নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন পরিবহনে এটি বহন করা হচ্ছে। এটি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা স্থানীয় প্রশাসন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি উপজেলায় কিন্তু ইউএনও রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু বিষয়টি জানেন, কিন্তু জেনেও তারা কোনো পদক্ষেপ নেন না বা কোনো এ বিষয়ে কিন্তু তাদের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখিনি। কেননা পদক্ষেপ যদি নিত তাহলে হয়তো এই ধরনের কার্যক্রম থেকে ফিরে আসতো। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে একটি প্রতিযোগিতা চলছে যে কে কত ভেজাল দিয়ে গুড় বেশি উৎপাদন করতে পারে এবং বাজারজাত করতে পারে। এবং রাজশাহীতে আমরা দেখেছি যে বিভিন্ন উপজেলায় যে হাটগুলো হচ্ছে, বিশেষ করে বাঘা হাট রয়েছে, বানেশ্বর হাট রয়েছে, যেখানে প্রতি হাটে প্রায় 8 থেকে 10 কোটি টাকার লেনদেন হয়ে থাকে। বা গুড় বিভিন্ন রাজশাহী সহ রাজশাহীর আশেপাশে জেলা সহ কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্তে এই গুড়গুলোই যাচ্ছে। এবং দেখতে আকর্ষণীয় করতে তারা যে হাইড্রোজ ব্যবহার করছে, যেটি চিকিৎসকরা বলছেন যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু যারা তৈরি করছেন তারা কিন্তু দেদার্স এই যে হাইড্রোজ এটি কিন্তু ব্যবহার করছেন এবং যে যার মতো করে ব্যবহার করছেন। কিন্তু প্রশাসন এই বিষয়ে, প্রশাসনে আমরা কথা বলেছিলাম, রাজশাহী জেলা প্রশাসক তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে এই বিষয়ে তার কাছে তেমন সুস্পষ্ট কোনো তথ্য নেই, থাকলে হয়তো তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে প্রত্যেকটি উপজেলায় যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন, মাঠ পর্যায়ে কর্মকর্তারা রয়েছেন, তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় যে আসলে এখানে তাদের অবস্থানটা কি। এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ, এখানে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। যদি এখানে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ এখানে কোনো ইউএনও কোনো পদক্ষেপ নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পুলিশ তাদের সহায়তা করতে পারে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে সেখানেও কিন্তু তারা, এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করে থাকবেন। কিন্তু এখন পর্যন্ত যেটি দেখছি যে এইখানে রাজশাহীতে ভেজাল গুড় প্রতিরোধে অর্থাৎ ভেজাল গুড় বিরোধী তেমন কোনো উদ্যোগ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পরিলক্ষিত হয়নি। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সব তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। নিয়মনীতির তোয়াক্কা না করে জয়পুরহাট ও মাগুরায় একের পর এক গড়ে উঠেছে ইট ভাটা। এসব ইট ভাটায় ব্যবহার হচ্ছে 3 ফসলি জমির মাটি। এতে আবাদি জমি কমার পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশের, কমে যাচ্ছে ফসল উৎপাদন। তবে প্রশাসন বলছে অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক ও সংরক্ষিত এলাকার আশপাশে ইটভাটা করার নিষেধাজ্ঞা থাকলেও জয়পুরহাটে এসবের নিয়মনীতি মানা হয়নি। একের পর এক তৈরি হয়েছে ইটভাটা। জেলার 47টি ইটভাটার মধ্যে 30টির নেই পরিবেশ ছাড়পত্র। স্থানীয়দের অভিযোগ, এসব ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতির পাশাপাশি কমে গেছে ফসল উৎপাদন। খুব সমস্যা হয়ে গেছে, কি জানো, আত্মা ভাজি ভাটা আমাদের ফল ফলান্তর কিছুই হয় না। খাওয়া ছাড়ে দেওয়ার পর আম কাঁঠাল এগুলো জমির ধান যদি থাকে এগুলো নষ্ট হয়ে যায়। ভাটার মালিকদের দাবি, ছাড়পত্রের জন্য দপ্তরে একাধিকবার গিয়েও পাচ্ছেন না তারা। ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সবকিছু দেয়, গভর্নমেন্টের যাবতীয় কর পরিশোধ করেই আপনার একটা ব্রিকফিল্ডের পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়া যায়। প্রশাসন বলছে পরিবেশ সুরক্ষায় নতুন ভাটার ছাড়পত্র দেয়া হচ্ছে না। অবৈধ ভাটা শিগগিরই ধ্বংস ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র বিহীন কোনো লাইসেন্স অনুমোদন করেনি। আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না। আমরা আইনানুগ ব্যবস্থা নেব। একই অবস্থা মাগুরায়। কোনো নিয়ম না মেনেই আবাদি জমি ও আবাসিক এলাকার পাশেই গড়ে উঠেছে ভাটা। কৃষি কর্মকর্তারা বলছেন, ইট ভাটা বেড়ে যাওয়ায় উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, কমছে ফসল উৎপাদন। এই আম বাগানগুলোতে আমরা দেখি যে ব্ল্যাক টিপ নামক একটা রোগ হয়, যেটা অনেকেই বলছে যে এটা আসলে ইটের ধোয়ার কারণে, ইট ভাটা ধোয়ার কারণেই হচ্ছে। এভাবে কিছুটা
ফসলের উপরে বিরূপ প্রভাব ফেলেছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, মাগুরায় ১২০টি ভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র আছে মাত্র ৫টি ভাটার। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি পথে রিকশার পেছনে আঁকা নানা চিত্রের চোখ আটকায়নি এমন মানুষ পাওয়া কঠিন। এসব চিত্র জায়গা করে নিয়েছে শিল্পীর ক্যানভাসে। এমন ৬৯টি চিত্রকর্ম নিয়ে রাজধানীর গুলশানে চলছে একটি প্রদর্শনী। মধ্যবিত্তের জীবনে রিকশা প্রতিদিনের দরকারি বাহন। ব্যস্ত সড়কে এসব বাহনকে দৃষ্টিনন্দন করে রাখে তাতে আঁকা নানা ছবি। এসব ছবি এখন শোভা পাচ্ছে প্রদর্শনীতে রাখা ক্যানভাসে। দেশে বিদেশে বেড়েছে স্মৃতিমাখা এসব ছবির কদর। রিকশাচিত্র একটানে দর্শনার্থীদের নিয়ে যায় বর্ণিল শৈশবে। প্রদর্শনী ঘুরে এমনটাই জানালেন দর্শকরা। যখন আমরা নায়ক নায়িকাদেরকে চেনা শুরু করলাম, সেটা শুরু হলোই কিন্তু রিকশা পেন্টিংয়ের মাধ্যমে। অনেকে করে না, বাদ দিয়ে দিয়েছে, তো এই জন্যই আগ্রহ নিয়ে আসছি। রিকশার অলংকার এসব চিত্রকে ক্যানভাসবন্দি করেছেন শিল্পী নবকুমার ভদ্র। ১৯৮২ সালে সিনেমার ব্যানার দিয়ে এই রঙিন জগতে তার হাতে খড়ি হয়। এরপর ১৯৮৭ সাল থেকে শুরু হয় রিকশা চিত্র আঁকা। প্রথম প্রদর্শনী ২০১০ সালে। ১৯৮৭ সাল থেকে রিকশার প্লেট, তারপরে আপনার আমার এক্সিবিশন শুরু হয় ১৬টা, আপনার এই কী বলে ২০১০ থেকে আমার এই ২০২৪ পর্যন্ত 8টা, অষ্টম এক্সিবিশন আমার এটা চলছে। সবাই যেমন কাজ দেয় আমাদেরকে, আমরা যেমন কাজ করে বেঁচে থাকতে পারি, সেই কারণে আমার চিন্তা। আয়োজকরা বলছেন, রিকশা চিত্রের দৃশ্যপটে স্বতন্ত্র একটা পদচিহ্ন আঁকতে সক্ষম হয়েছেন শিল্পী নবকুমার। চিত্রশিল্পে এটি একটি বিশেষ ও ব্যতিক্রমী ধারা, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। এই প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমি বেশ আবেগ আপ্লুত এবং দর্শনার্থীদের সাড়া আমাকে আনন্দিত করেছে। প্রদর্শনী চলছে রাজধানীর আলিয়াস ফসেজে। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।